মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নচিত্রা থেকে ভলিউম 2 এর যে সলিউশনগুলো আমরা আলোচনা করছিলাম, এই ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 আমি কমপ্লিট করে দিয়েছি, যেখানে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আমি A to Z ডিটেল অ্যানালাইজ করে রেডি করে দিয়েছি। তোমরা পারলে ভিডিওটি দেখে নিও, প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টে চলে যাও। মডেল কোশ্চেন পেপার 1, 2 এবং 3 এর পার্ট 1 কমপ্লিট করা রয়েছে। তো আজকে আমরা পার্ট 2 এর 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল তোমাদের আমি বলে দিব, তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, উপকারে লাগবে তোমাদের। তো আজকে শুরু করব, দেখো চারের দাগের কোশ্চেন, যেখানে 2 নম্বরের এসিকিউ গুলো রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলছে যে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, বার্ষিক 10% সরল সুদ বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে সরল সুদ কষার অঙ্ক। ওকে, তাহলে দেখো কি করব এই কোশ্চেনটা আমরা। প্রথমত হচ্ছে গিয়ে মূলধনটা আমি কিন্তু জানি না, তাহলে আমি ধরে নিব যে মূলধন আমাদের পি টাকা। ইয়েস অর নো? তাহলে আমরা মূলধনটাকে পি টাকা ধরে নিলাম। এবারে আর কত দেওয়া রয়েছে দেখো, এখানে আর বলে দিয়েছে আমাদের 10%, অর্থাৎ সরল সুদের হার 10% বলে দিয়েছে। কত বছরে আমি জানি না, টি সমান কত আমি ধরে নিলাম, টি সমান এক্স বছর, এটাও আমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো একটা জিনিস, এখানে 3 গুণ হবে কত বছরে, এই কথাটার অর্থ কি আগে তোমাকে বুঝতে হবে, তারপরে তোমরা অঙ্কটা শুরু করবে। এই কোশ্চেন গুলো কিন্তু প্রচুর আসে তোমাদের এক্সামে, এই 3 গুণ, দ্বিগুণ, 4 গুণ, এইভাবে কিন্তু তোমাদের বলে দেয়। ঠিক আছে, তো একটা কোশ্চেন যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে সমস্ত কোশ্চেন অনায়াসে তোমরা করতে পারবে এই টাইপের। ওকে, দেখো কত বছরে 3 গুণ বলেছে, এর কথাটা অর্থ হচ্ছে, ধরো তুমি কোনো জায়গায় 100 টাকা রেখেছো, তো বলছে যে এই 100 টাকা, বলা হচ্ছে যে 10% তোমাকে সুদ দেওয়া হবে। ওকে, বলছে যে এই 100 টাকা কত বছর পরে 3 গুণ হবে, মানে অ্যাকচুয়ালি 300 টাকা হবে। এর মানে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ওই 300 টাকার মধ্যে 100 টাকা তো রয়েছে, সঙ্গে 200 টাকা সুদ হয়েছে। ইয়েস অর নো? তার মানে এই কথাটার অর্থ কি, এই 100 টাকা তো থাকবে, মানে আসল থাকবে, সঙ্গে এই 10% সরল সুদের হারে যে সিম্পল ইন্টারেস্ট পাবো, মানে আমি সুদ পাবো, সেই দুটো মিলেই কিন্তু হবে আমাদের 300 টাকা। এত দূর অব্দি ক্লিয়ার হয়েছে? তাহলে কিন্তু অঙ্কটা আর কিছুই নেই। এবারে দেখো, এখানে শর্তানুসারে আমাকে বলে দিয়েছে, কি শর্ত দিয়ে দিয়েছে বলো? শর্তানুসারে আমাকে বলে দিয়েছে যে সরল সুদ যেটা আমরা পাবো, সরল সুদ মানে কত হবে, পি ইন্টু আর, আর মানে কত 10 ইন্টু টি আমি ধরে নিয়েছি এক্স বাই 100, প্লাস কিন্তু পি কিন্তু দিয়ে দিয়েছে, যোগ করতে হবে। কেন আমি বললাম এক্ষুনি না, আসলটা কিন্তু ওর মধ্যে থাকবে। বলছে এটা কত হয়ে যাবে, এখানে কত হয়েছিল, 3 গুণ হয়েছিল, মানে 100 গুণিতক 3, 300 হয়েছিল, এখানে পি টাকা ছিল, তাই 3 ইন্টু পি করবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে পি ছিল 100, তাই 300 হয়েছিল, গুণিতক 3 করে। এখানে কত হবে, তাহলে পি টাকা ছিল, তাই 3p হয়ে যাবে। ইয়েস অর নো? এখান থেকে আমি ক্যালকুলেট করে এক্স এর মান যেটা হবে, সেটাই হচ্ছে তত বছরে কিন্তু আমার 3 গুণ হয়ে যাবে। ওকে, দেখো এখানে কত হবে, 10, 10 এ 100, তাহলে উপরে হচ্ছে দেখো পি এক্স বাই 10, এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ 3p মাইনাস পি করে দিব আমি, বা পি এক্স বাই 10 ইজ ইকুয়ালস টু 2p হয়ে যাবে। ইয়েস অর নো? বা এখানে দেখো পি কেটে দাও, তাহলে এক্স সমান কত বেরোচ্ছে দেখো, 10 আর 2 কি হয়ে যাবে বলো, গুণ হয়ে যাবে, মানে 20। অর্থাৎ আমরা যে এক্সটা ধরেছিলাম যে এক্স বছর পরে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে কত, 20 বছর পরে। 20 বছর পরে কি হয়ে যাবে বলতো, 3 গুণ হয়ে যাবে। উত্তরটা হবে কত, 20 বছর পরে কিন্তু ওই যে মূলধনটা যেটা রেখেছিলাম, সেটা কিন্তু 3 গুণ হয়ে যাবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি এইভাবে ডিটেল বলে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তোমাদের। ভালো করে একটু একদিন দেখে নাও, একটা ভিডিও যদি ভালো করে তোমরা দেখে নাও, তাহলে দেখবে যে তোমাদের কতটা উপকারে লাগছে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে, নেক্সট ভিডিও না হলে আর দেখার দরকার নেই যদি না বুঝতে পারো তো। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2/1/2 বছরে, অর্থাৎ 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে বোঝাতে চাইছে। তাহলে দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক রয়েছে এটা, তাহলে আমার আর কত দিয়ে দিয়েছে বলো, আর বলে দিয়েছে দেখো আমার 5%। ইয়ে শূন্য, পি বলে দিয়েছে কিন্তু আমাকে আসল যেটা এত টাকার বলে দিয়েছে 80,000 টাকা। ইয়ে শূন্য, 80,000 টাকা আমার আসল বলে দিয়েছে। টি কত বলে দিয়েছে বলো এখানে, 2.5 বছর। এন এখানে 2.5 বছর, কারণ কি, চক্রবৃদ্ধি সুদে আমরা সমূল চক্রবৃদ্ধি কি পড়েছি বলো, পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n, এটাই তো হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে এখানে দেখো এন এর মান মানে হচ্ছে সময়, এখানে দেখো কত রয়েছে বলতো, 2.5 বছর রয়েছে। তাহলে প্রথমে আমি এনটাকে 2 বছর নেব। ইয়েস অর নো? 2 বছর নেব, তারপরে আমি বাকি যে হাফ বছর অর্থাৎ 6 মাস যেটা রয়েছে, সেটা আমি পরে
করবো, কেন করবো সেটা আমি পরে বলছি। দেখো প্রথম হচ্ছে 2 বছরে আমি আগে চক্রবৃদ্ধি সূত্রটা বের করে নিই না, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ সমূল সমূল চক্রবৃদ্ধি সূত্রটা বের করে নিই, তারপরে বাকিটা আমি করছি। সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে বলে দাও। পি ইন্টু পি মানে কত, এখানে 80,000 টাকা রয়েছে। পি ইন্টু 1 প্লাস আর কত রয়েছে 5/100 হোল টু দা পার এন, মানে এখানে কত বলো 2 বছর রয়েছে। ইয়েস অর নো? এন কত রয়েছে বলো, 2 বছর রয়েছে। এত টাকা হবে, এইটাকে আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো 80,000 ইন্টু এটা কত হবে বলো, 5 20 তে 100, 20 1 20 আর 1 21, 21/20 এর হোল স্কোয়ার, এত টাকা হবে। ঠিক, তার মানে এখান থেকে আমি কত পাবো বলো, 80,000 গুণিতক 21 21 কত হবে বলো, 441, বাই 20 20 কত হবে 400, এত টাকা হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিব আমরা, 4 2 এখন এখানে 200 চলে আসবে, গুণ করলে কত হবে, 2 1 2, 4 2 8, আর এটা আসবে 4 2 8, মানে হচ্ছে তোমার এখানে দুটো শূন্য আসবে। 88,200 টাকা, এই টাকাটা আমি কি পেলাম বলো, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি পেলাম। এবারে তোমরা যখন চক্রবৃদ্ধি সুদ পড়েছিলে না, সেখানে একটা কনসেপ্ট, ভালো কনসেপ্ট ছিল। কি বলতো কনসেপ্টটা, কি বলতো, যে চক্রবৃদ্ধি সুদ মানে কি বলতো, যে আমার প্রথম বছর, ধরো আমি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বের করবো, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে প্রথম বছরের যে আমি সুদযুক্ত আসলটা পাবো, সেই টাকার উপরে দ্বিতীয় বছরে কিন্তু আবার তোমাকে সুদ বের করতে হবে। যে সরল সুদে কি ছিল, একটাই আসল কিন্তু একবারই ছিল, 100 টাকা আসল ধরলে 100 টাকাই পুরো প্রত্যেক বছরই চলতে থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলছে যে প্রথম বছরের সুদ যুক্ত আসল যেটা হবে, সেটা দ্বিতীয় বছরের শুরুতে আসল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে দেখো, এই যে সমূল চক্রবৃদ্ধি, আমি 2 বছরের শেষে যে সমূল চক্রবৃদ্ধি পেলাম, বাকি যে 6 মাস পড়ে থাকবে, সেই 6 মাসের কিন্তু এই 88,200 টাকা কিন্তু আসল হয়ে যাবে। মানে বোঝাতে চাইছি তোমাদের, আরেকবার বলে দিই, দেখো ধরো এইখান থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে প্রথম বছর শুরু হলো, 1 বছর পরে 2 বছর পরে, বলছে এই 2 বছর পরে আমার এই 88,200 টাকা হয়েছে। ভালো করে শুনে নাও, অঙ্কগুলো একটু বোঝার রয়েছে। তোমরা কি করো বলো তো, জাস্ট এমনি আচ্ছা এরকম প্রসেস হবে, ঠিক আছে করে দেবো, কিন্তু পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে আসে না, তোমরা কিন্তু করতে পারবে না। তাই প্রথমে লজিকটা বোঝো, অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। তা 88,200 টাকা কিন্তু 2 বছর পরে এটা কিন্তু আসল হয়ে যাবে, এটা কিন্তু কি হয়ে যাবে, বুঝতে পারলে কি বলছি? এই টাকার উপরে বাকি আরো তো হাফ মাস রয়েছে, কারণ আমার 2.5 বছর রয়েছে, এই টাকার উপরে আমি 6 মাসের সুদ বের করবো। এই টাকার উপরে আমি কি করবো, 6 মাস মানে হাফ বছরের সুদ বের করবো। কি সুদ, সরল সুদে যেটা হবে সেটা বের করবো। ঠিক আছে, তার সঙ্গে 88,200 বের করে দিলে আমি টোটাল সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাবো। তার মানে দেখো এখানে আমি লিখবো এখানে যে 88,200 টাকা 5% সরল সুদের হারে, সরল সুদের হারে কত বছর, দেখো হাফ বছরের সুদ কত হবে, সুদ কত হবে, PRT/100, পি কত এখানে 88,200 ইন্টু আর কত 5, PRT মানে হাফ, ইন্টু 100/100, মানে 100টা কি হয়ে যায়, নিচে ভাগ হয়ে যাবে। ইয়েস অন্য? এখানে যদি আমি কাটাকাটি করি, এই টাকাটা আমার বেরোবে কত, দেখো এখানে কেটে দিব, 2 4 8, 2 4 8, 2 1 2, ঠিক। এটা গুণ করলে কত হবে বলো, 5 1 5, 4 20 শূন্য হাতে 2, 5 4 20 2 22, এই 2,205 টাকাটা হবে কিন্তু শেষ হাফ মাসের, মানে 6 মাসের, সরি শেষ হাফ বছর অর্থাৎ 6 মাসের কিন্তু সুদ বেরোলো এটা। তার মানে এটা তো সুদ বেরোলো, ঠিক আছে, সরল সুদ বেরোলো, আর সঙ্গে ছিল আমার 88,200 টাকা, আমাকে তো সমূল অর্থাৎ সুদ প্লাস আসল চেয়েছে। তাহলে আমার টোটাল 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে বলো এখানে, টোটাল 2.5 বছরের আমার সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2 × 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত হবে বলো, 88,200 প্লাস 2,205, এই টাকা। ইয়েস অন্য? এটাকে যোগ করলে পাবো আমি 5 0 2 2 4 8 2 10 9,040,5 টাকা। ক্লিয়ার হয়েছে না? মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার। ওকে, তো ভালো করে বুঝে নাও অঙ্কগুলোকে, যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করে দেখে নাও, তারপরেও যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো। অঙ্কগুলোকে তুলে নাও, যদি না তোলো বা খাতায় যদি না তোলো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে, যারা নতুন যারা পুরোনো আছো জানো, ঠিক আছে, বারবার বলছি, আমি নতুনদের বলে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফ দিয়ে দিই, ভিডিওর লিঙ্কও দিয়ে দিই, ভিডিওটা আপলোড হওয়ার আগে সেখানে তোমরা নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবে। ইজি হবে তোমাদের পড়াতে। তাই বলছি, ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে, প্রমাণ করো যে এইটা লেস দেন এটা হবে, মানে হচ্ছে √7 - √3
√5 - 1 এর থেকে ছোট হবে। তাহলে প্রথম হচ্ছে কি, আমরা এই অঙ্কগুলো যখন করবে তোমরা কি করবে বলো তো, হোল স্কোয়ার দিয়ে স্টার্ট করবে, দিয়ে দেখবে কত বেরোচ্ছে। তাহলে এটার হোল স্কোয়ার করলাম, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a² - 2ab + b²। তাহলে a² এখানে কত, √7 এর হোল স্কোয়ার, -2 ইন্টু √7 ইন্টু √3 2ab প্লাস b² মানে √3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা √7 হোল স্কোয়ার মানে 7, √3 হোল স্কোয়ার মানে 3, দুটো যোগ করে দিলে কত, 7 + 3 মানে 10 মাইনাস 2√21। এবারে বলবে স্যার এখানে 21 কে কিভাবে করবো, আসছি আগে এটাকে করে নিই। আচ্ছা, √5 - 1 এর হোল স্কোয়ার কেমন হবে, √5 এর হোল স্কোয়ার -2 √5 ইন্টু 1 মানে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা কত হবে, 5 + 1 মানে 6 -2 √5। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে দেখো এখানে 10 - 2 ইন্টু √21 কে আমরা কি করবো বলো তো, রুট ওভার করবো। নিয়মগুলো জানা আছে তো? প্লাস থেকে দুটো হয়ে গেল মানে কততে যাবে বলো, 4 4 16, মাইনাস করলে আসবে এখানে 5। তাহলে দুটো শূন্য নামলে একটা দশমিক নিব আমরা, এর ডবল হয়ে গেলে 4 8 হয়ে যাবে। আর এটা আসবে তোমার 6, 6 8 6 48, 6 হবে না, 5 দিয়ে। 8 6 48, আচ্ছা 5 5 5 25, 5 হাতে 2, 8 5 40, 2 42। ঠিক আছে, এটা করলে 5 হবে। আর এটা 3 মানে 7 চলে আসবে, এর আবার ডবল হয়ে যাবে মানে 90 হয়ে যাবে। 4.5 মানে 45 এর ডবল 90 হয়ে যাবে। সঙ্গে দুটো জিরো নিব, ম্যাক্সিমাম দুটো অব্দি নিবে। ঠিক আছে, এবারে দেখো এখানে 9 9 81, 8 9 72, 8-এ নিয়ে নাও। ঠিক আছে, 8 8 64, 9 8 72। ঠিক আছে, যা যা বেরোবে ঠিকই আছে। তাহলে আমার এটা বেরোলো কত দেখো, 4.58। ঠিক আছে না, আমরা এটা যদি মাইনাস করি আমি, 10 মাইনাস এটা হবে তোমার আর 2 16, 6 হাতে 1, 5 2 10 এর 11, 4 2 8, 4 2 8, 4 2 8 1 9, 9.16, তাই না? 9.16 মাইনাস করলে কত হবে দেখো, 0. এটা আসবে 6 4 10, 0.84। তাহলে এটা বেরোলো কত, 0.84। এবার এটা দেখি কত বেরোচ্ছে, তাহলে 6 - 2 √5, 2 ইন্টু √5 কে বের করবে। দেখো √5 কে যদি আমি করি √5, তাহলে 5 1 2 2 4। ওকে, মাইনাস করবো, ডবল হয়ে যাবে কত, 4 হয়ে যাবে, 2 এর ডবল। এগুলো নিশ্চয়ই শেখাতে হবে না আমাকে, দশমিক নিব, দুটো শূন্য নিব। এখানে 4 2 2 নিব, 2 3 3 4 12, হ্যাঁ 2 2 4 4 2 8। ঠিক আছে, এখানে নামবে কত, 6, আর 1 9 1 10, দুটো শূন্য নিব, দশমিক আছে যেহেতু কোনো অসুবিধা নেই। 22 44 চলে আসো। তাহলে 4 4 16, 3-এ নিব, বেশি হয়ে 3 3 9, 4 3 12, 2 হাতে 1, 4 3 12 13। ঠিক আছে, এটা মাইনাস করে দেখে নিবে। ওকে, তো দুটো নিলাম আমি ম্যাক্সিমাম, তাহলে 2.23। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6 মাইনাস, এখানে বেরোবে আমার 4.46, মাইনাস করলে কত হয়ে যাবে, 0.4 5 তাহলে 1.54 এরকম বেরোচ্ছে। ঠিক আছে, 1.54 তোমরা ঠিকঠাক ভাবে করে নিবে, ঠিকই আছে, অসুবিধা নেই এখানে। তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি কি বলতো, এখান থেকে দেখো 1.54 বেশি হচ্ছে না, তার মানে √5 - 1 এর হোল স্কোয়ার নিশ্চয়ই গ্রেটার দেন। আচ্ছা, আগে এটাকে পরে লিখি, যেহেতু আমার প্রুভে দিয়েছে না। এটাকে আগে লিখবো আমি, √7 - √3 এর হোল স্কোয়ার কি হলো, কম হয়ে গেল না, এটা 0.84, এটা 1.54, মানে √5 - 1 এর হোল স্কোয়ার। এবারে বর্গ যদি ছোট হয়ে যায়, এটা দেখো এটা ছোট বড়, এটা ছোট, তার মানে এটা তো পজিটিভ এমনিতে। √7 - √3 তো পজিটিভ, √5 - 1 তো পজিটিভ, তার মানে হোল স্কোয়ার যদি লেস দেন চলে আসে, এটা নিশ্চয়ই √7 - √3টাও লেস দেন √5 - 1 হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? তার মানে এটাই তো আমার প্রুভ করতে বলেছে, এই তো আমার প্রুভ করতে বলেছে, ঠিক না? তাহলে আমার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে, ইয়েস অর নো? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। তোমরা কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বি ভ্যারিজ এস স্কোয়ার এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? ঠিক আছে, বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 3 4 4 কোশ্চেন নাম্বার 4, প্রত্যেকটা প্রশ্ন বাবু বুঝে যাও তোমরা, তোমাদের এইটুকু আমি বলবো। ঠিক আছে, কি আছে দেখো, বি ভ্যারিজেস
তোমার আছে এ স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি না, বি সমান কে ইন্টু এ স্কোয়ার, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, লিখতে পারি আমি। এবারে দেখো এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে রয়েছে, তাহলে দেখো এ এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে থাকে, তাহলে আমি একটাকে, প্রথম বৃদ্ধিটাকে 2x ধরতে পারি, দ্বিতীয় বৃদ্ধিটাকে 3x ধরতে পারি। তাহলে এ এর বৃদ্ধি 2x হলে বি এর বৃদ্ধি হবে কত হবে বলো? দেখো বি এর মান, এ এর বৃদ্ধি যদি 2x হয়ে যায়, এখানে যদি 2x রাখি, সেটাই তো বি এর বৃদ্ধি হয়ে যাবে। কে ইন্টু 2x এর হোল স্কোয়ার মানে কত হবে? 2 2 4, 4 k x স্কোয়ার, ইয়ে শূন্য। একই রকম ভাবে আমি বি কত বলো? 3x, এক্স 3 আছে মানে কি 3x লিখতে পারি। তাহলে বি এর বৃদ্ধি 3x হলে, সরি, এ এর বৃদ্ধি 3x হলে বি এর বৃদ্ধি হবে কত বলো তো? কে ইন্টু 3x এর হোল স্কোয়ার মানে কত হবে বলো? 9 k x স্কোয়ার, ইয়ে শূন্য। তারপরে চেয়েছে কি বি এর বৃদ্ধির অনুপাত, কি অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে অনুপাত, নির্ণেয় অনুপাত কত হবে বলো? নির্ণেয় অনুপাত কত হবে বলো? এটা হবে 4 k x স্কোয়ার অনুপাত 9 k x স্কোয়ার। দেখো k x স্কোয়ার কেটে যাবে, নট ইকুয়ালস টু 0 ছিল, 4:9 হবে আমাদের সঠিক উত্তর। কত হবে বলো? 4:9। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটা 4-এর দাগ, এটা করিয়ে দিলাম, এটা 5। 5 হবে। 5-এরটা দেখো কি বলেছে, এখানে একটা চিত্র রয়েছে, ঠিক আছে? না, এই চিত্রতে আমি বলে দিচ্ছি দেখো, ঠিক আছে? চিত্রতে আমি বলে দিচ্ছি কি বলেছে দেখো, এখানে প্রদত্ত চিত্রে এবি বৃত্তের ব্যাস এ সি ডি 30 ডিগ্রি। এ সি ডি মানে দেখতে পাচ্ছ তো, এ সি ডি, হ্যাঁ এই কোণটা, এইটা বলে দিয়েছে আমাকে 30 ডিগ্রি। ওকে, এইটুকু। আচ্ছা, বলছে দেখো যে বিএডি এর মান কত, বিএডি এই কোণটার মান কত হবে জানতে চেয়েছে, ঠিক আছে? দেখো প্রথমত হচ্ছে দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এবিডি, এটাও কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি হবে, এস অন্য কারণ একই বৃত্তস্থ সমস্ত কোণের একই চাপের উপর যদি দুটো বৃত্তস্থ কোণ থাকে, তিনটা বৃত্তস্থ কোণ থাকে, সমস্ত বৃত্তস্থ কোণের মান কি হবে বলো? সমান হবে। দেখো এ, এ ও এই চাপের উপর কিন্তু এইখানে এইটাও রয়েছে, এখানে এ সি ও রয়েছে, তার মানে কি হয়ে যাবে? এই দুটো সমান হয়ে যাবে, ইয়েস অর নো? সমান হয়ে যাবে। তাহলে এটা 30 হলে এটাও আমার 30 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে না? নেক্সট আসবো আমরা। এটা যদি 30 হয়, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে এইটা যদি 30 হয়, এই কোণটা কত বলো? এই কোণটা এ ও বি, এই দেখো এই কোণটা, এই কোণটা কত বলো? দেখো এটা কিন্তু কার মধ্য দিয়ে গেছে? এটা কিন্তু কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বলো স্যার কেন 90 ডিগ্রি? কারণ তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ কি হয়, যে একটা বৃত্তের, এই দেখো ব্যাস, এটা তো এর উপরে যে কোনো কোণ, এর উপরে যে কোনো কোণ 90 ডিগ্রি হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? কারণ এটা ব্যাসের উপর রয়েছে। তাহলে এটা 90, এটা 30, তার মানে এটা কত হয়ে যাবে কুইক বলো? 60 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 30, এটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার দেখো এখানে বি এ ডি এর মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ঠিক, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? একটু লিখে নিবে যে এ সি ও সমান এ বি ও। ওকে, এ সি ও এ বি ও সমান হবে, একই বৃত্তচাপের উপর সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়, পাশে লিখে দিলে। 2 নম্বর আসবে কি এ ও বি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি দেখো। প্রথমত হচ্ছে কি দেখো, এ করে দিচ্ছি, এ বি ও সমান এ সি ও। ওকে, প্রদত্ত যেটা আছে সেটা প্রথমে লিখলে, এটা এটা তো অ্যান্সার হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এ বি ও সমান এ সি ও, এবারে এটা কত ডিগ্রি হয়ে যাবে? তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে। কোনটা 30 ডিগ্রি হয়ে যাবে? এ বি ও তখন 30 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো? এবারে এটা যে লিখলে না, এটা লেখার পাশে শুধু তোমাদের একটা জিনিস লিখে দিতে হবে, যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। লিখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো এ ও বি। আচ্ছা, এটা বি না ডি? এটা ও, কারণ এ সি ডি দিয়েছে না, ডি হওয়া উচিত এটা, ঠিক আছে? এটা কিন্তু ডি হবে। ওকে, আচ্ছা এটা ডি হবে, এটাও আমার ডি হবে, যাই হোক, ঠিক করে নাও সেটা। ওকে, তাহলে এ ডিবি, এ ডিবি কত হয়ে যাবে বলো? এ ডিবি এটা হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ পাশে অবশ্যই লিখবে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ক্লিয়ার হয়েছে? এবারে লিখবে কি ত্রিভুজ এ বি ডি এর, ত্রিভুজ এ বি ডি এর বি এ ডি
এটা সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ইয়েস অন্য সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে তো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। যদি না বুঝতে পারো আবারও বলছি, তোমরা কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো। দেখো ছয়ের দাগের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি এ ডিসির সঙ্গে সমান্তরাল, বিওসি 80 ডিগ্রি, এসিও 10 ডিগ্রি হলে বিএডি এর মান কত হবে? দেখো আমরা যেটা পড়লাম এখানে কিন্তু দুটো চিত্র হবে, তাহলে আমি দুটো চিত্র অঙ্কন করবো, দিলে আমাদের দুটোই অ্যান্সার হবে। কিন্তু এখানে কিভাবে দুটো অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে আমি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম এ বি সিডি। ওকে, এখানেও একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম আমি, যার নাম দিব আমরা এ বি সি ডি। ঠিক, এবারে দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে, দেখো এ বির সঙ্গে ডিসি সমান্তরাল বলে দিয়েছে, তাহলে এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, এখানে এ বির সঙ্গে ডিসি সমান্তরাল। আর কি বলেছে দেখো এখানে, আর কি বলেছে দেখো বি ও সি 80 ডিগ্রি। আচ্ছা বি ও সি, আমি ওটাকে এইখানে, আচ্ছা কেন্দ্র এটা হচ্ছে বি ও সি 80 ডিগ্রি। আর কি বলেছে এসি ও 10 ডিগ্রি, এসি এসিও, তাহলে এসিও মানে এইটা, এইটা আমাকে বলে দিয়েছে কত বলো তো 10 ডিগ্রি বলে দিচ্ছে, এই কোণটা আমার 10 ডিগ্রি বলে দিচ্ছে। আর বি ও সি, এটা ও ছিল, এই যে কোণটা এটা বলে দিয়েছে আমাকে 80 ডিগ্রি। ঠিক না? আচ্ছা বলবে স্যার আরেকটা চিত্র কেমন আঁকবো? দেখো আমি তো এইভাবে চতুর্ভুজটা এমন ভাবে রাখতে পারি না যে এইভাবে হতে পারে না, দেখো আচ্ছা এইরকম ভাবে বি ও সি, এটা 80 ডিগ্রি হচ্ছে, আরেকটা আঁকছি দেখো, এই দেখো এসিও, এই দেখো এইটা, এইটা 10 ডিগ্রি হতে পারে না? এইভাবে যদি আমার চতুর্ভুজটা এমন ভাবে তৈরি থাকবে যে একবার ওটা উপরে চলে যাবে আর একবার ওটা কি নিচেও চলে আসতে পারে, ঠিক আছে না? তার জন্য এখানে দুটো অ্যান্সার হবে। এবারে দুটো অ্যান্সার কিভাবে হবে মন দিয়ে শুনবে, কিন্তু আমি জাস্ট বলে চলে যাবো। দেখো এখানে কি হচ্ছে দেখো, জাস্ট তোমরা কিন্তু লিখে নিবে, যেভাবে বলবো সেইভাবে একটু লিখে নিবে, ঠিক আছে? লেখা তোমাদের প্র্যাকটিস করতেই হবে। ওকে, প্রত্যেকটা জিনিস লিখলে এখানে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, দেখে না। আচ্ছা এইটা যদি 80 ডিগ্রি হয়, দেখো বি ও সি ত্রিভুজ ধরলাম, যা যা বলবো মন দিয়ে শুনবে, বি ও সি ত্রিভুজের এটা যদি 80 হয়, নিশ্চয়ই এই দুটো কোণের মান কত কত হবে বলো? এটা যদি 80 হয়, এটা কি বি ও সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও বির সঙ্গে ও সি সমান, তার মানে এইটা হয়ে যাবে আমার 50 ডিগ্রি। এই দেখো ও সি বি, ও সি বি এইটা হয়ে যাবে 50 ডিগ্রি, কারণ কি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার দুটো কোণ সমান, কেন সমান বাহু বিপরীত কোণ সমান হবে, ও বির সঙ্গে ও সি সমান, 50 50 180, 180 কমপ্লিট হয়ে গেল, ব্যাস এইটুকু প্রথম হচ্ছে আমাদের জানার বিষয়। ঠিক আছে, 50 ডিগ্রি আমার কমপ্লিট হলো। আচ্ছা এটা যদি 50 ডিগ্রি হয়, দেখো ও সিবি 50, ও সিবি 50, তাহলে এ সিবি কত হবে, এ সিবি কত হবে বলো? এইটা কত হবে বলো? এইটা নিশ্চয়ই আমার কত হবে বলো? এই কোণটা কত হবে বলো? নিশ্চয়ই 40 ডিগ্রি হবে, হ্যাঁ কি না বলো? এইটা নিশ্চয়ই আমাদের 40 ডিগ্রি হবে, হ্যাঁ কি না বলো? কারণ 50 থেকে ভেতরে এই 10টা বাদ দিলে 40 হবে, ইয়েস। ক্লিয়ার? এই দেখো এইটা কত ডিগ্রি, 80 ডিগ্রি না? এইটা 80 ডিগ্রি তো, বিওসি 80 তো, তার মানে এইটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে না? 40 ডিগ্রি হবে, ইয়েস শূন্য। কেন 40 ডিগ্রি হবে স্যার, কেন 40 ডিগ্রি হবে বলো? কারণ হচ্ছে দেখো আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। দেখো এই বিসি, এই জ্যায়ের উপর বিএসি কেন্দ্রস্থ কোণ, আর বি ও সরি পরিধিস্থ কোণ, আর বি ও সি কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা 80 হলে এটা 40 হয়ে যাবে না? আচ্ছা এইটা যদি 40 হয়, এইটা যদি 40 হয়, দেখো বি, আমি টানছি বি এ সি, এই দেখো এটা একটা জেড হচ্ছে, কেন বলো তো? কারণ এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, এসি হচ্ছে তাদের ছেদক বা ভেদক, তার মানে এ সি ডি, এ সি ডি এই কোণটা, এ সি ডি, এ সি ডি এই কোণটা কত হয়ে যাবে? 40 হয়ে যাবে না? এস নো 40 হয়ে যাবে না? তাহলে 40, আর উপরে কত ছিল এটা 40, আর এই পুরোটা এদিকে 40, তাহলে টোটাল হয়ে গেল 80। আর আমরা জানি কি যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, দুই সমকোণ হয়, তাহলে এইদিকে কত পেলাম আমি? দেখো কোণ ডিসিবি এটা পেলাম কিন্তু আমরা 40 40 80 ডিগ্রি, তাহলে ডিএবি, তাহলে অতএব ডি, কোণ ডিএবি যেটা আমাকে, বা বিএডি যেটা চেয়েছে আমাকে, বিএডি বা ডিএবি 180 মাইনাস 80 মানে 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই দিকেরটা আমার অ্যান্সার হয়ে গেল কত? 100 ডিগ্রি। একটা অ্যান্সার হলো, এদিকে কত অ্যান্সার হবে দেখো, এটা 80, তাহলে এইটা আর বেশি বলবো না, এটা 50 হবে। আর এই দেখো যেটা টানছি যেভাবে 50 ডিগ্রি হবে, ঠিক না? এটা 80 ডিগ্রি হলে এটা কত হয়ে যাবে? 40 ডিগ্রি হবে। 40 ডিগ্রি হলে এটা কত হবে বলে? 40 ডিগ্রি হবে একান্তর কোণ, এই দেখো এটার সঙ্গে সমান্তরাল,
40 হবে। আচ্ছা, এইটা পেলাম আমি 50, এটা পেলাম 40, মাঝখানে একটা 10 ছিল, তাহলে 50 40 90 প্লাস 10 কত ডিগ্রি? 100 ডিগ্রি। 100 ডিগ্রি হলে এইদিকে পুরোটা 100, তাহলে এই দিকেরটা নিশ্চয়ই 80 ডিগ্রি হবে, কারণ সমষ্টি তো 180 ডিগ্রি বা দুই সমকোণ। ক্লিয়ার হয়েছে না? তাহলে আমি এইখানে পেলাম বিএডি বা ডিএবি, বিএডি বা ডিএবি কত পেলাম বলো এখানে আমি? 80, 80 ডিগ্রি পেলাম, তাই না? 80 ডিগ্রি পেলাম, তাহলে 100 ডিগ্রি একটা অ্যান্সার হবে, 80 ডিগ্রি হবে। ভালো করে ভিডিওটাকে পজ করে আরেকবার দেখে নাও, অনেক কিছু রয়েছে এর মধ্যে, তো খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এইসব অঙ্কগুলো কি বলতো, যদি তোমরা শিখতে পারো তো তাহলে তোমাদের কিন্তু মজা লাগবে অঙ্ক করতে। বুঝতে পারলে? এইটুকু বলতে পারি, প্রচুর মজা লাগবে অঙ্ক করতে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এই কোশ্চেনে অনেক সময় চলে গেল। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 7-এর দাগ। আচ্ছা, এর এই এই শুরু করার আগে, 6-7-এর দাগে শুরু করার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই। দেখো, তোমরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ব্যাচে জয়েন করতে পারো। ওকে, যারা জানো ঠিকই আছে, 8972440412 এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো ডিটেল ব্যাচ সম্পর্কে। ওকে, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি বা ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিচ্ছি। সেখানে ঢুকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে চলে যাবে, অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করলে সেখানে ব্যাচ দেখতে পাবে। খুব অল্প টাকার বিনিময়ে তোমরা কিন্তু সেখানে পড়তে পারবে পুরো পুরো ফেব্রুয়ারি মাস অবধি। কিছু জানার থাকলে, ব্যাচে জয়েন হতে চাইলে এই নাম্বারে কল করে নিবে কোনো সমস্যা হলে, বা কিছু জানার থাকলে কি কি করানো হচ্ছে ওইখানে, কতটা প্র্যাকটিস করানো হবে ওইখানে, সবকিছু ওইখানে কিন্তু তোমরা ডিটেল পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করব। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখুন যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, ওদের কেন্দ্র তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে দেখো, তিনটা ত্রিভুজ স্পর্শ করেছে। এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এবং এইটা নিলাম, একই কিন্তু সব। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কিন্তু তিনটা ত্রিভুজই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ করে রয়েছে। ওকে, এই দেখো, তাদের কেন্দ্রদ্বয় যদি আমি যোগ করে দিই, তাহলে তাহলে দেখো, এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে আমি যদি নাম দিয়ে দিই এখানে এ বি সি, কেন্দ্র বিশিষ্ট তিনটা ত্রিভুজ রয়েছে, তাহলে দেখো এ বি সি এই যে ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? 6 সেন্টিমিটার করে না? কেন বলো তো? এখান থেকে 3, আবার 3, 3, 3, তাহলে এটা কি ত্রিভুজ হয়ে গেল বলো? একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজ হয়ে গেল, ইয়েস অন্য? নামগুলো বলে দিবে, এবি সমান, এবি প্লাস বিসি প্লাস সি এর সমান 6 সেন্টিমিটার। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আর একটা যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে √3/2 ইন্টু 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমার 2 3 6 3√3 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? উচ্চতা তো জানো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রে এটা হয়, সমবাহু ত্রিভুজের কিন্তু এটা। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বেশি কঠিন ছিল না এটা। আচ্ছা, ছ আচ্ছা, এটা 7 হলো, এরপরে 8-এরটা করবো। বলছে দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণ বলে দিয়েছে, বলছে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। দেখো 1 রেডিয়ান, ওয়াই ডিগ্রি রয়েছে। আচ্ছা, ওয়াই ডিগ্রিকে আমি কি করবো? রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে ওয়াই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে আসতে হলে কি করবো বলো? আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে ওয়াই ডিগ্রি সমান কত হয়ে যাবে? পাই বাই 180 ইন্টু ওয়াই রেডিয়ান হয়ে যাবে, ইয়েস অন্য? এবারে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে 2 পাই রেডিয়ান, ইয়েস অন্য? মানে কত? 2 পাই রেডিয়ান, সরি পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান না, পাই রেডিয়ান। তাহলে আমি লিখতে পারি না, 1 রেডিয়ান প্লাস ওয়াই ডিগ্রি মানে আমি পেয়ে গেলাম পাই ওয়াই বাই 180 রেডিয়ান, প্লাস এখানে কত আছে? পাই ওয়াই বাই 1800 রেডিয়ান সমান হচ্ছে পাই রেডিয়ান, ইয়েস অন্য? কেন? কারণ এটাই তো আমরা জানি যে শর্তানুসারে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানেই তো আমরা পাই রেডিয়ান জানি। শর্তানুসারে আমরা লিখতে পারি। তাহলে বা দিয়ে আমি এখানে কি লিখবো বলো? বা দিয়ে আমরা কি লিখবো বলো এখানে? ওয়ানটাকে এদিকে নিয়ে চলে আসছি। এখানে দেখো আমরা পাই ইন্টু ওয়াই, রেডিয়ান যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এখানে কত বলো? 1/180 প্লাস 1/1800, ঠিক তো? এটা পাবো, আর এটা হচ্ছে পাই রেডিয়ান -1 হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু আমাদের রেডিয়ানে ছিল।
ঠিক। আচ্ছা দেখি কত কিরকম বেরোয়। বা দিয়ে দিব আমরা। বা দিলে কত আসবে বলো এখানে। আমরা ওয়াই এর ভ্যালু বের করবো, ঠিক আছে, তাহলে পাই ওয়াই এটা আমার হয়ে যাবে 1800। তাহলে আমি পাচ্ছি কত বলো এখানে। উম, পাচ্ছি কত 180, মানে 10+1 ইজিক্যাল টু পাই রেডিয়ান -1। ওকে। বা ওয়াই সমান পাবো আমি পাই রেডিয়ান -1 ইন্টু 1800 বাই 10 আর 11, আর এদিকে পাই আছে, মানে 11 পাই। 11 পাই। কি বুঝলে? কিছু বুঝতে পারলে না, বুঝতে পারলে না বলো। 11 পাই। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে কত, পাই রেডিয়ান -1, 180 ইন্টু পাই রেডিয়ান -1 বাই 11। ঠিক আছে, রেডিয়ান। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, একটু ধৈর্য ধরে করবে অঙ্কগুলো, কোনো না কিছু নেই এখানে অঙ্কগুলো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো, 9-এর দাগ কি বলছে দেখে নাও। 9-এর দাগ দেখো কি বলছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে। 9-এর থেকে প্রথমেই বলেছে আলফা বিটা পূরক কোণ, তার মানে নিশ্চয়ই আলফা প্লাস বিটা পূরক কোণ মানে কি যোগফল 90 ডিগ্রি লিখতে পারি আমি। দেখাও যে এইটা সমান 1। ঠিক, এটা সমান 1, তাহলে আমি প্রথমে বাম পক্ষ দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, বাম পক্ষ দিয়ে আমি কি করব, স্টার্ট করব। কি স্টার্ট করব দেখে নাও এখানে। 1 - sin² আলফা, আমি জাস্ট তুলছি না, ডাইরেক্ট করছি। দেখো 1 - sin² আলফা মানে কি বলো, নিশ্চয়ই cos² আলফা। 1 - cos² আলফা মানে কি sin²আলফা। 1 + cot² আলফা মানে হচ্ছে cos² বিটা, বিটা আছে বিটা। আর এটা হয়ে যাবে 1 + tan² বিটা মানে হচ্ছে sec² বিটা। বললো স্যার কোথা থেকে পেলেন, তোমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। sin²আলফা প্লাস cos², sin²থিটা প্লাস cos²থিটা সমান 1 জানো। sec²থিটা প্লাস, সরি, মাইনাস sec²থিটা মাইনাস tan²থিটা সমান 1। আবার cosec²থিটা মাইনাস cot²থিটা সমান 1। এই তিনটা সূত্র থেকেই কিন্তু তোমাদের অঙ্কগুলো হবে। এবারে দেখে নাও, তাহলে 1 - sin²আলফা, দেখো সাইন এদিকে 1 - হয়ে যাবে, দিলে cos² পড়ে থাকবে। একই রকম ভাবে cosকে যদি এদিকে নিয়ে চলেছে sin²থিটা পড়বে, sin²আলফা cos²আলফা লিখেছি। আর 1 + cot, দেখো এদিকে নিয়ে এলে 1 + cot হয়ে যাবে, তাহলে cosec², তাহলে 1 + cot²বিটা যায় cosec²বিটা লিখেছি। ট্যানকে এদিকে নিয়ে চলে যাও, 1 + tan²বিটা হয়ে যাবে, মানে sec²বিটা, sec²বিটা লিখে দিয়েছি আমি। এরপরে এই দেখো আলফা বিটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে, তার মানে আমি যে কোনো একটা চেঞ্জ করবো, আলফা অথবা বিটা, দেখে নাও এটা। তাহলে cos²আলফা, cos²আলফাকে লিখতে পারি, cos²আলফার জায়গায় আমি লিখবো জাস্ট 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি। এর হোল স্কোয়ার রয়েছে, ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি আমি। ইয়েস অর নো? ওকে। আর এটা যেমন আছে cosec²বিটা sec²বিটা যেমন আছে থাকুক। ওকে। এবারে তো cos 90 - থিটা, cos 90 - থিটা মানে কি sin থিটা। সাইন, এটা হচ্ছে পূরক কোণের, বলে দিচ্ছি sin 90 - থিটা কত হবে cos থিটা। sec 90 - থিটা কত হবে cosec থিটা। আর cosec 90 - থিটা কত হবে sec থিটা। tan 90 - থিটা কত হবে cot থিটা। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, দিলে গিয়ে অঙ্কগুলো তোমাদের ইজি লাগবে। এবারে cos 90 - বিটা মানে কি হবে বলো, sin বিটা। sin²বিটা হয়ে যাবে হোল স্কোয়ার ছিল, এখানে কত হয়ে যাবে sin 90 - বিটা মানে কি হবে cos²বিটা। এদিকে যেরকম আছে থাকো sec²বিটা sec²বিটা। ওকে, দেখো sin²বিটা cosec²বিটা, তাহলে sin²বিটা এটা থাকুক, cos²বিটা থাকুক, কোসেক, কোসেক মানে কি 1/sin, তাহলে 1/sin²বিটা লিখতে পারি। সেক মানে 1/cos, 1/cos²বিটা লিখতে পারি। দেখো এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে না, এটাই তো আমাদের ডান পক্ষে ছিল রুট। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওয়েট, বুঝতে পারছো তো জিনিসগুলোকে আগে বুঝে নাও বাবু তোমরা, না বুঝে অঙ্ক করো না, তাতে কিন্তু তোমরা বেশি অঙ্ক করে আসতে পারবে না। তোমাদের ভয় দেখাচ্ছি না, ডিমোটিভেটও করছি না, শুধু বলতে চাইছি এখনো সময় আছে, তোমরা প্লিজ অঙ্কগুলোকে বুঝে করো। ওকে, তোমরা জাস্ট অঙ্কটাকে বুঝে করো, এইটুকু তোমাদের আমি বলবো। নেক্সট কোশ্চেন আছে, দেখো কি বলেছে, দেখো 10-এর দাগের কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4। তাদের আয়তনের অনুপাত 9:8 হলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে। এই অঙ্কটা দেখো কত সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়েছি।
ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ঠিক আছে বাড়িতে হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অ্যান্সারটা কত হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে এর অ্যান্সার, নিজে করো। ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, R1 এবং R2 দেওয়া রয়েছে চোঙ এবং শঙ্কুর, দিয়ে চোঙের আয়তন কত হয় বলো, πr²h, শঙ্কুর আয়তন 1/3 πr²h। দুজনের কিন্তু তোমার H1 একটা H2 ধরে নিবে, দিয়ে R1 R2 যে অনুপাত দেওয়া রয়েছে সেখানে R1/R2 হোল স্কোয়ার 3/4 সেখানে বসিয়ে দাও, H1 H2 মান পেয়ে যাবে, পাই তো কেটে যাবে, কোনো অসুবিধা নেই, বাড়িতে পড়বে কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেনে কিন্তু আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 11। সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো, যার আয়তন কি হবে বলতো, 1024 ঘন সেন্টিমিটার, ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য কত? আচ্ছা, ঘনকের যদি প্রতিটি ধারে দৈর্ঘ্য আমি ধরে নিই যে, কত ধরে নিব, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ, ঠিক আছে, এ ধরে নিব আমি, ধরো আমি বললাম যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ। ওকে, সব এ হয়ে যাবে নাকি না? আচ্ছা, এরপরে বলছে দেখো পাশাপাশি যুক্ত করেছে আর একটা ঘনক, কিন্তু পাশাপাশি যুক্ত করেছে, ঠিক আছে না, পাশাপাশি যুক্ত করেছে এই কথার মানে হচ্ছে কি বলতো, এর পাশে আর একটা ঘনক কিন্তু এখানে যোগ করে দিয়েছে, ঠিক আছে না, এর পাশে কিন্তু আর একটা ঘনক কিন্তু আমার কি করেছে বলতো, যোগ করে দিয়েছে। ঠিক আছে, ছবিটা আমি ঠিক হয়তো হচ্ছে না, ঠিক আছে, মোটামুটি এর পাশে রয়েছে, তার মানে এই দিকেরটাও যে আসবে না, এটাও একটা এ দৈর্ঘ্যের ঘনক হয়ে যাবে কিন্তু, তাহলে বাহুর দৈর্ঘ্য একই ঘনক বলেছে, ঠিক আছে, সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক, এদিকে একটা ঘনক হলো, এদিকে একটা। এরপরে বলেছে দেখো যে আয়তন 1024 বলে দিয়েছে, যে তার যে আয়তঘনটা হয়েছে, দেখো এখানে যেই আমি পাশে যুক্ত করেছি আরেকটা ঘনক, তার মানে দেখো এখানে দৈর্ঘ্যটা কিন্তু 2a একক হয়ে গেছে, তাহলে আমি আয়ত ঘন এর দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো, 2a একক। তাহলে প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, যেহেতু ঘনক দুটি পাশাপাশি যুক্ত করা হয়েছে, অতএব উৎপন্ন আয়তঘনটির দৈর্ঘ্য 2a একক হবে। প্রস্থ কত হয়ে যাবে বলো, দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ কিন্তু দেখো সেম থাকবে, প্রস্থ কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হবে না, প্রস্থ কিন্তু কি হবে বলো, সেম থাকবে, ঠিক না ভুল? তাহলে প্রস্থ a একক হয়ে যাবে, আর উচ্চতারও কোনো চেঞ্জ হবে না, এদিকে যা হবে এদিকেও তাই হবে, তাহলে উচ্চতাও আমার কি হয়ে যাবে, a একক হয়ে যাবে। তাহলে আয়তন কত হবে শর্তানুসারে আমি লিখতে পারবো, শর্তানুসারে লিখতে পারো 2a × a সমান হচ্ছে 1024 ঘন একক, বা তাহলে কত হবে 2a³ সমান হচ্ছে 1024, বা a³ সমান কত হবে, 2 × 5 = 10, 2 × 1 = 2, 2 × 512, বা a সমান কত হয়ে যাবে 8, কেন 512 মানে হচ্ছে 8 এর কিউব। ঠিক আছে, তাহলে প্রতিটা ধারের দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার কত, 12। কোশ্চেন নাম্বার 12 বলেছে দেখো, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে, কি বলেছে বলো, 103/3 হলে n এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, প্রথমত তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে দিই, তারপর অঙ্কটা করবো। দেখো, প্রথমত হচ্ছে গিয়ে কি, যখন তোমাদের এটা হচ্ছে মধ্যমার অঙ্ক, মধ্যবর্তী সংখ্যা মানে মধ্যমা বের করতে মানে দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রাশি বিজ্ঞানের। তোমাদের একটা জিনিস পড়েছো যে n যদি যুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম সংখ্যা হয়, তার মানে সেই তার যে মধ্যমা হয় সেটা হচ্ছে n+1/2 তম পদ, ইয়েস অর নো? তো তম পদ হবে কি আমাদের, n+1/2 তম পদ হবে কি আমার, তোমার মধ্যবর্তী সংখ্যা হয়ে যাবে নাকি না? মধ্যবর্তী কেন বলতো, একটা এক্সাম্পল যদি দিই আমি, ধরো 1 2 3 দিলাম, আবার ক্রমিক বলেছে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট, ক্রমিক না দিলে কিন্তু এই অঙ্কটা করতে পারতাম না আমি, কারণ মাঝখানে কোন সংখ্যাটা আমি বুঝতে পারবো না। দেখো এখানে 1 2 3, তাহলে কটা সংখ্যা রয়েছে, এখানে 3টা সংখ্যা রয়েছে, এর মাঝে কি রয়েছে দেখো 2, কি করে করলাম দেখো, 3টে সংখ্যা রয়েছে, এন এর জায়গায় 3 বসিয়ে দাও, 3+1/2 মানে হচ্ছে 4/2, মানে দেখো 2, 100% হবে এটা 2। এবারে তুমি বলো স্যার আরেকটা এক্সাম্পল দিন, ঠিক আছে, 1 2 3 4 5 অযুগ্ম ধরবো কিন্তু, আমি প্রথমে বলছি অযুগ্ম, কিন্তু এটা অযুগ্মর ক্ষেত্রে, ঠিক না? তাহলে দেখো এখানে 1 2 3 4 5 আছে, তাহলে আমার সূত্র কি, n+1/2। ওকে, দেখো এখানে 5 আছে, 5+1/2 মানে 6/2, মানে দেখো 3 অ্যান্সার হবে, এই দেখো 3 আছে 5। যে কোনো অযুগ্ম পর পর কিন্তু ক্রমিক রাখতে হবে কিন্তু, ঠিক আছে, ক্রমিক না হলে হবে না কিন্তু, ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করতে হবে, দিলে মাঝের যে সংখ্যাটা হবে সেটা কিন্তু ওই
n+1/2 যেটা অ্যান্সারটা হবে ওটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে না? এখানে দেখো আমার কথা 2n+1, তাহলে 2n+1 এটা কি বলতো, একটা অযুগ্ম না? অযুগ্ম সংখ্যা, হ্যাঁ কি না? কেন বলবে স্যার কেন অযুগ্ম সংখ্যা? দেখো এন যাই হোক না কেন, যে কোনো সংখ্যার সঙ্গে যদি তুমি দুই গুণ গুণ করে দাও না স্বাভাবিক সংখ্যার সঙ্গে, তাহলে কিন্তু ওটা যুগ্ম হয়ে যাবে। তুমি 5 ধরো, 5 গুণিত 10 হয়ে যাবে, 11 ধরো, 11 গুণিত 22 হয়ে যাবে, যুগ্ম হয়ে যাচ্ছে না? স্বাভাবিক। এবারে একটা যুগ্ম সংখ্যার সঙ্গে এক যোগ করে দেবো না, ওটা অযুগ্ম সংখ্যা হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি যে মধ্যমা, এর যে মধ্যমান হবে, মধ্যমাটা যেটা হবে সেটা কত হবে বলো? 2n+1 হ্যাঁ কি না? এক্ষুনি যেটা বোঝালাম আমি, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা কার সঙ্গে সমান দিয়ে দিয়েছে? n+103 এর সঙ্গে সমান দিয়েছে, যেটা আমি এটাকে শর্তানুসারেও লিখতে পারি। শর্তানুসারেও আমি লিখতে পারি। এখান থেকে আমি এন এর ভ্যালুটা বের করবো। কি করে বের করছি দেখো, বা 2n+2/3 ইজ ইকুয়ালস টু n+103/3, এটা 2, বা আহ, বা দেখো এখানে দেখো এখানে এন, দুই কমন নিয়ে নিলে কি হয়ে যাবে? 2 × n+1/2। তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, যে যেভাবেই করবে কোনো অসুবিধা নেই। দুই কেটে দাও, তাহলে গুণ করলে কত হবে? 3n+3 ইজ ইকুয়ালস টু n, n n তো আমি চলে এসছে 3n, আচ্ছা n+103, ঠিক আছে না? তাহলে বা 3n - n ইকুয়ালস টু 103 - 3, বা 2n সমান হবে 100, বা n সমান হয়ে যাবে 50, 2×50 100। তাহলে n এর ভ্যালু আমার কি দেখো, এটাই চেয়েছে আমাকে। কমপ্লিট হলো। তাহলে দেখো 2 নম্বরের সমস্ত প্রশ্ন কত সময় লাগছে বুঝতে পারছো তো? তাই বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবে, এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে কিন্তু বুঝতে পারবো, ওকে, নতুন ভিডিও নিয়ে আসার মোটিভেশন পাবো। ওকে, নতুন নতুন তোমাদের আরো ভালো করে বোঝানোর মোটিভেশন পাবো। তাই বলছি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিবে। আর আমার ব্যাচে যদি জয়েন হয়ে যাও, তোমাদের বলেছি নাম্বার, নাহলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, নাম্বার থাকবে, সেখান থেকেও তোমরা নিয়ে কল করে নিয়ে জেনে নিতে পারো আমার কাছে পড়ার জন্য। যদি আমার পড়ানো তোমাদের টেকনিক ভালো লাগে তো জয়েন হবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।